আজ এক নতুন দিন নতুন টপিক নিয়ে হাজির হয়েছে আমি তোমাদের ফাহিম ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ আমরা পড়ব ম্যানেজমেন্টের অংশীদারি ব্যবসা। তো শুরু করা যাক। প্রথমত তোমরা কে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা কে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি একটু কমেন্ট করো, দেখি আমাদের ক্লাসগুলো তোমরা কোথা থেকে জয়েন না আছো বা যুক্ত আছো আমাদের ক্লাসগুলোয়। কাইন্ডলি তোমরা কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত আছো। ফোনের মাধ্যমে দেখি, কমেন্টগুলো ফোন থেকেই দেখুন। ঠিক আছে, ওকে এসিটা ছেড়ে দিন ভাই। 14 জনের মতো আসতে হবে। কে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি একটু কমেন্ট করো প্লিজ, দেখি তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসগুলো দেখছো। আচ্ছা, তো শুরু করা যাক। প্রথমত আমাদের বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালে? বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালে? প্রথমত আমাদের অংশীদারি ব্যবসা কি? অংশীদারি ব্যবসা হচ্ছে দুই থেকে সর্বোচ্চ 20 জন, 2 থেকে সর্বোচ্চ 20 জন সদস্যের মধ্যকার একটি চুক্তিবদ্ধ সম্পর্ক ভিত্তিক একটি ব্যবসা। অর্থাৎ একটি ব্যবসা যেখানে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে কয়জন? 2 জন, এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? 20 জন। এরকম ব্যবসাকে আমরা বলি কি? অংশীদারি ব্যবসা। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন হবে? ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? 10 জন। তো এখন আসি আমাদের বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালের? উত্তর কোনটি? 1850, 1913, 1932 নাকি 1994? উত্তর কোনটি? 1932। বাংলাদেশে বহাল অংশীদারি আইন হচ্ছে 1932 সালের। এর পরবর্তী এমসিকিউ, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? আচ্ছা, আমাদের অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি, অর্থ, শরিকানা নাকি সম্পর্ক? কোনটি হবে? দ্রুত একটু কমেন্ট করো দেখি উত্তর কি হবে। দুইয়ের উত্তর কি হবে? তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো দেখি দুইয়ের উত্তর কি হবে। দুইয়ের উত্তর কি হবে? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি, অর্থ, শরিকানা নাকি সম্পর্ক? কোনটি? অর্থ না। কি হবে? সম্পর্ক না। শরিকানা না। উত্তর কোনটি? চুক্তি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি, অর্থাৎ চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। তবে হ্যাঁ, অংশীদারি ব্যবসা লিখিত হতে মৌখিক হতে পারে, তবে সেটার কোনো আইনগত বাস্তবতা বা আইনগত কোনো সত্তা নেই। বিষয়টা হচ্ছে তোমরা অংশীদারি ব্যবসা আমরা কয় ধরনের চুক্তি হতে পারে? লিখিত, মৌখিক, লিখিত ও মৌখিক দুটি, লিখিত ও নিবন্ধিত। অর্থাৎ আমাদের অংশীদারি ব্যবসায় চুক্তি 3 ধরনের হতে পারে, লিখিত, মৌখিক এবং লিখিত ও নিবন্ধিত। লিখিত কি? লিখিত বিষয়টা হচ্ছে আমাদের অংশীদারি যে বিভিন্ন মধ্যাকার চুক্তি, অংশীদারদের মধ্যাকার, এই বিষয়গুলো লিখিত অবস্থা থাকে। এখানে কিন্তু আমরা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানে বা নিবন্ধক অফিসে কিন্তু কোনো রেজিস্ট্রেশন করিনি। এখানে জাস্ট আমাদের অংশীদারি বিষয়বস্তুগুলো লিখিত থাকবে। এরপর আসে আমাদের মৌখিক, অর্থাৎ মুখের মাধ্যমে কোনো ব্যবসা স্টার্টিং করা, চুক্তি করা। যে আমরা মুখে মুখে একজন অংশীদার আরেকজন অংশীদারের সাথে ডিল করলাম যে ঠিক আছে আপনি আমার ব্যবসায় 30%, আপনি 20% মালিক, মানে আমাদের মৌখিক কথা। মৌখিক কথায় আমরা একটা চুক্তি করলাম, সে বেসিসে বিজনেস করলাম, সেটা কি আমাদের মৌখিক, এবং সেটা হচ্ছে সবচেয়ে নমনীয়। আমাদের এমসিকিউ আসে যে কোন ধরনের চুক্তি সবচাইতে বেশি নমনীয়? নমনীয় সেটা হবে কি? আমাদের মৌখিক। নমনীয় বিষয়টা কি? অর্থাৎ পরিবর্তনশীল। পরিবর্তনশীল
যখন মৌখিক কোনো চুক্তি হয় সেটা পরিবর্তনশীল হয়ে থাকে, তুমি আদৌ কি বলেছো বা তোমার অংশীদার কি বলেছে সেটার কোনো বেসিস থাকে না। তারা এগুলো যে কোনো সময় তারা বলতে পারে যে আমি ভুলে গেছি, বা তারা থেকে সত্যি সত্যি ভুলে গেছে বা জানে না, এই বিষয়গুলো থাকে। তো আমাদের নমনীয় চুক্তি কোনটি? মৌখিক চুক্তি। এরপর আসে আমাদের লিখিত ও নিবন্ধিত, অর্থাৎ বিষয়টা লিখিত হবে এবং সেটি কোনো সরকার কর্তৃক কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো নিবন্ধকের অফিসে যে রেজিস্ট্রেশন করানো হয়। আমাদের লিখিত বিষয়বস্তুটাকে আমরা কোনো নিবন্ধকের অফিসে যে নিবন্ধিত করি, সেটা কোন আইনে? আমাদের 1932 সালের আইনে। তো এখন সেটি হচ্ছে, এবং আমাদের তাহলে কি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। এরপরে আসি অংশীদারি কারবারের নিবন্ধন কি হবে? কম্পালসারি, প্রফিটেবল, হার্মফুল নাকি অপশনাল? তিনের উত্তর কি হবে? আচ্ছা, একজন নিঃসঙ্গ কাঠুরে বলেছে ক। আচ্ছা ভাইয়া, একটু সামনে একটু নাম্বারগুলো লিখিও। দেখা গেছে তুমি 3 এর উত্তর দিচ্ছ, তার নাম্বার লেখলা, 4 এর উত্তর দিচ্ছ, তার নাম্বার লিখলে একটু সুবিধা হয়। আচ্ছা বলো, 3 এর উত্তর কি হবে? দ্রুত কমেন্ট চাই। 3 এর উত্তর কি হবে? অংশীদারি কারবারের নিবন্ধন কি হবে? কম্পালসারি, বাধ্যতামূলক নাকি প্রফিটেবল, মুনাফা যোগ্য, ক্ষতিকর নাকি ঐচ্ছিক? উত্তর কোনটি হবে? উত্তর কোনটি? আচ্ছা, সুইলি আক্তার বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, বড়দের ক্লাস করতে আমার ভালো লাগে। যাক, এটা অনেক ভালো একটা বিষয়, বড়দের সাথে। হ্যাঁ, এটা তোমাদের সামনে কম্পিটিশন গুলাতে হেল্প করবে। তোমরা যখন আগে থেকে বিষয়গুলো সম্পর্কে জানবা, আগে থেকে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখবা, তখন তোমাদের জন্য অনেকাংশে হেল্প করবে। আশা করি তোমার লক্ষ্যে তুমি পৌঁছাবে। তোমার জন্য শুভকামনা আপু। তারপর সায়াদ খান বলেছে 3 এর ডি। 3 এর ডি। আচ্ছা, তারপর নিঃসঙ্গ বলছে 3 এর ক। আচ্ছা, 3 এর ক কেন? অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক। অংশীদারি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক? না, অংশীদারি কারবারের নিবন্ধন হচ্ছে কি? ঐচ্ছিক। তুমি চাইলেও করতে পারো, না চাইলে নাও করতে পারো, কিন্তু করলে এক্সট্রা কিছু বেনিফিট পাবা। যেমন ধরো, তুমি দেখা গেল কোন একটা ব্যবসায়ের একজন অংশীদার আরেকজন অংশীদারের নামে মামলা করলো, তখন দেখা গেছে তুমি আইনগত একটা সাপোর্ট পাবা। আবার দেখা গেছে তুমি যখন চুক্তি করনি, তুমি যখন একটা সরকারি কোনো প্রতিষ্ঠানে যাওয়া বা সরকারি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলা, ধরো যে আমার একজন অংশীদার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তুমি এই জন্য বিচার চাইলা, তোমাকে কিন্তু বিচার তারা দিতে পারবে না। কারণ কেন? তোমাদের সেই বিষয়টা, মানে তোমাদের মধ্যে চুক্তিটা নেই, সরকারি কোনো লিখিত চুক্তি অথবা নিবন্ধিত যে আমাদের চুক্তিটা, সেই বিষয়বস্তু অনুপস্থিত, যার কারণে তারা তোমার মৌখিক কথা তো বলা, মানে কোনো কিছু বিচার করা তো সম্ভব না। তো যাই হোক, আমাদের অংশীদারি কারবারের নিবন্ধন কি? অপশনাল, ঐচ্ছিক। আচ্ছা, এরপরে অংশীদারি আইনের কত ধারায় এই ব্যবসায়ের সংজ্ঞা বলা হয়েছে? আচ্ছা, অংশীদারি আইনে, অর্থাৎ আমাদের 1932 সালে আইনে কত নং ধারায় অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা বলা হয়েছে? দেখি উত্তর করো। কে এটা 4 এর উত্তর কে পারবা? অংশীদারি আইনে কত নং ধারায়? 2 নং, 3 নং, 4 নং নাকি 5 নং? কোন ধারায়, কত নং ধারায় আমাদের অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা বলা হয়েছে? কত নং ধারায়? কত নং ধারায় আমাদের অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা বলা হয়েছে? উত্তর কি 2 হবে? না। 3 হবে? না। 5 হবে? না। উত্তর কোনটি? 4 নং ধারায়। অংশীদারি ব্যবসায়ের 4 নং ধারায় অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দেওয়া হয়েছে। এগুলা কিন্তু সব তোমাদের বিভিন্ন বিগত সালের এইচএসসি প্রশ্ন, পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি গুলা ভর্তি পরীক্ষা, যে ইউনিভার্সিটি গুলা, বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে এগুলা এসেছে। তো ওই বেসিসে আমাদের এমসিকিউ গুলা সাজানো। তারপর দেখো, অংশীদারি সংগঠনের নামের আগে কি লিখতে হয়? অংশীদারি সংগঠনে অনেকেই ম্যাক্সিমাম ভুলটা করো। এই 5 নং এমসিকিউটা ম্যাক্সিমাম ভুলটা করো। উত্তর কি হবে? 5 এর উত্তর কি হবে? আচ্ছা, সায়াদ খান বলেছে 4 এর সি, নিঃসঙ্গ কাঠুরি বলেছে 4 এর 4। আচ্ছা, 5 এর উত্তর বলো। 5 এর উত্তর কি হবে? অংশীদারি সংগঠনের নামের আগে কি লিখতে হয়? অংশীদারি সংগঠনের নামের আগে কি লিখতে হয়? ব্রাদার্স, মেসার্স, লিমিটেড নাকি গণভবন? ওয়াও, গণভবন কি আদৌ হবে? এটা তো হবে না, আমরা বুঝতেই আছি। তাহলে একটা বাদ। কি হবে? ব্রাদার্স, মেসার্স, লিমিটেড। কোনটি হবে? কোনটি হবে? এই এমসিকিউটা ম্যাক্সিমাম ভুল করে, এবং এইচএসসি লেভেলে তো অনেকাংশই জানে না। এইচএসসি লেভেলে তোমাদের 80% স্টুডেন্ট এই বিষয়টা জানে না। 80% স্টুডেন্ট। কি হবে? অংশীদারি সংগঠনের নামের আগে কি লিখতে হয়? অংশীদারি সংগঠনের নামের আগে কি লিখতে হয়? আচ্ছা, সায়াদ খান বলেছে 5 এর বি, নিঃসঙ্গে কাঠুরে বলেছে 5 এর গ।
আচ্ছা, নিঃসঙ্গে কাঠুরে 5 এর গ উত্তরটি নেওয়া যাচ্ছে না, লিমিটেড নয়। লিমিটেড বিষয়টা আসে আমাদের মূলত কোম্পানি সংগঠনের ক্ষেত্রে। আমরা যাচ্ছি ওখানে, দেখি। সায়াদ খান বলেছে 5 এর বি মেসার্স। হ্যাঁ, সায়াদ খানের উত্তরটি একদমই সঠিক, 5 এর বি মেসার্স লিখতে হয়। এবার আসে আমাদের যে তোমার লিমিটেড বিষয়টা। আচ্ছা, লিমিটেড বিষয়টা হচ্ছে আমাদের ওই দায় সীমাবদ্ধ, অর্থাৎ আমাদের যে কোম্পানিগুলো আছে, আমাদের যে কোম্পানির বিষয়বস্তুগুলো আছে, সেখানে আমরা ওই যে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই ক্ষেত্রে আমাদের ওই লিমিটেড বিষয়গুলো আসে যে শেয়ারের ক্ষেত্রে, যে আমাদের যে কোম্পানি সংগঠন, সেখানে যে শেয়ার মালিকরা থাকে বা যেখানে শেয়ার হোল্ডাররা থাকেন, তাদের দায় সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তাদের ক্রয়কৃত শেয়ার সংখ্যার উপর তাদের দায় সীমাবদ্ধ থাকেন। কিন্তু আমাদের অংশীদারি ব্যবসায়ের দায় কিন্তু অসীম হয়। এক মালিকানা ব্যবসায়ের দায় কি অসীম হয়, কেবল যৌথ মূলধনী ব্যবসায়ের দায় সীমাবদ্ধ হয়, সেটি হচ্ছে তাদের শেয়ারের সংখ্যার উপরে বা শেয়ারের ক্রয়ের পরিমাণের উপরে। তো সেই ক্ষেত্রে আমরা লিমিটেড শব্দটি ব্যবহার করি। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী এমসিকিউ। এখন দেখো, আমাদের যে অলরাউন্ডার ব্যাচ, তোমাদের এইচএসসি প্রস্তুতিকে আরো গুছিয়ে আর কার্যকর করার জন্য তোমাদের বিভিন্ন বিষয় অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, এই বিষয়গুলো অনেকাংশে দেখা যায় কি তোমাদের এইচএসসি লেভেল থেকে ফাউন্ডেশন অনেক দুর্বল হয়। ম্যাক্সিমাম এইচএসসি লেভেল থেকে তোমাদের ফাউন্ডেশন অনেক দুর্বল হয়। পরবর্তীতে দেখা যায় কি, যখন তোমরা অ্যাডমিশন ফেজে চলে যাও, তখন তোমাদের একটা হয়রানির শিকার হতে হয় যে এখন এত কিছু কিভাবে শেষ করব, ওই এটা কিভাবে কি করব, তখন একটা মানে বিধে গেছে। বিশেষ করে তোমাদের ইংরেজি এবং বাংলা এই প্রস্তুতি, এগুলোর ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যারা এই প্রস্তুতিগুলো গোছানো রাখতে পারে, তাদের জন্য অ্যাডমিশন ফেজটা পার করা অনেকটাই সোজা, এবং দেখা যায় তার পরবর্তীতে ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো র্যাঙ্কিং এ চলে যায়। তো তাই তোমাদের এই এইচএসসি এর ফাউন্ডেশন, বাংলা, ইংরেজি, আইসিটি, এই ফাউন্ডেশন গুলো আরো মজবুত করার জন্য আমাদের রয়েছে অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে থাকবে আমাদের বাংলায় লাইভ ক্লাস 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30টি, আইসিটি লাইভ ক্লাস 30টি এবং বোনাস রেকর্ডেড ক্লাস 60টি এবং এক্সাম থাকছে সর্বমোট 60টি। এবং আমাদের ক্লাস চলবে 4 মাস। কোর্স ফি শুরুতে ছিল 3000 টাকা, পরবর্তীতে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে মাত্র 1500 টাকা। তাই আমাদের কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য নিম্নের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। আচ্ছা, এরপরে আসি অংশীদারের কারবার। অংশীদারি কারবারে সর্বাধিক সদস্য সংখ্যা কত? অংশীদারি কারবারে সর্বাধিক সদস্য সংখ্যা কত? 10 জন, 20 জন, 30 জন, 50 জন? কয়জন? 20 জন। 2 থেকে 20 জন। তবে ব্যাংকিং এর ক্ষেত্রে কয়জন? 10 জন। যদি বলা হয় থাকে ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, তখন উত্তর হতো 10 জন। এরপরে আসি কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেইথ বলা হয় কোন ব্যবসায়কে, অর্থাৎ সদিশ্বাস। সদিশ্বাস অর্থাৎ আটমোস্ট হচ্ছে আমাদের কি? সদিশ্বাস। সদিশ্বাস, সর্বোচ্চ সদিশ্বাস দেখা যায় কোন ব্যবসায়টিতে? আমাদের সমবায়, যৌথ মূলধনী, অংশীদারি নাকি এক মালিকানা, কোনটি হবে? হ্যাঁ, নিঃসঙ্গ কাঠুরে ভুল করে শেখা যায়। ধন্যবাদ ভাই, এটাই একটা ভালো দিক, এটাই হচ্ছে ভালো দিক। অর্থাৎ আমরা শিখবো, আমাদের শিখার কোনো শেষ নেই। আমরা আমাদের লেভেলে শিখছি, পরবর্তীতে আমাদের যে যারা জ্যেষ্ঠ আছেন তারা শিখছেন। তো তোমার শিখা থেকে আলটিমেটলি তোমার মানে ভুল করবা, শিখবে, এভাবে আস্তে আস্তে তুমি ঘুরে উঠবা। কখনো তুমি কোনো কিছু এ টু জেড জানবা না। বা অনেকে একটা ভুল হয়, জায়গায় গেছে পারি না চুপ করে বসে থাকে, এটা খুবই খারাপ একটা অভ্যাস। তুমি পারো না, তুমি জানতে চাও, অথবা তোমার ভুল হয়েছে সেটা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, এটাই লাইফের রুল, এটাই লাইফের নিয়ম। আচ্ছা, তারপর কি হবে? আমাদের 7 এর উত্তর কি হবে? ইকবাল মাহমুদ বলেছে 7 এর গ। হ্যাঁ, অংশীদারি ব্যবসা। এরপরে আসি অংশীদারি ব্যবসা কত ধরনের? অংশীদারি ব্যবসা আমাদের কত ধরনের? কয় ধরনের অংশীদারি ব্যবসা আছে? অংশীদারি ব্যবসা আমাদের 2 ধরনের। অংশীদারি ব্যবসা হচ্ছে আমাদের 2 ধরনের, সাধারণ অংশীদারি ব্যবসা এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। আচ্ছা, সাধারণ অংশীদারি ব্যবসায় আমাদের হচ্ছে কি, যে অংশীদারি ব্যবসায় দায় অসীম হয়ে থাকে এবং ম্যাক্সিমাম সদস্য তোমার ব্যবসায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। ব্যবসায় বিভিন্ন ধরনের দায় বলো, ব্যবসা পরিচালনা, এইসব বিষয়গুলোতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেগুলো হচ্ছে কি আমাদের সাধারণ অংশীদারি ব্যবসা। অন্যদিকে যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হচ্ছে মূলত আমাদের তোমার যেখানে অংশীদারদের কিছু অংশীদার, সব অংশীদার না, কিছু অংশীদার, ধরে নাও 3 জন অংশীদার
বা 3-এর বিপরীতে 2 জন, এরকম করে একটা অংশীদার রেশিও থাকে। তো সেই রেশিওর ভিত্তিতে আমাদের দায় কি সীমাবদ্ধ থাকবে, সেগুলো হচ্ছে কি আমাদের সীমাবদ্ধ অংশীদার। আচ্ছা, সীমাবদ্ধ অংশীদার কত সালের আইন? আচ্ছা, সীমাবদ্ধ অংশীদার কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়? সীমাবদ্ধ অংশীদার কত সালে ভারতীয় আইন অনুসারে পরিচালিত হয়? কমেন্টে একটু উত্তর করো দেখি কে পারো। সীমাবদ্ধ অংশীদার ভারতীয় আইনে কত নং কত নং ভারতীয় কত নং ভারতীয় আইনে কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা? সীমাবদ্ধ অংশীদারি ভারতীয় আইনে কত সালে আইন দ্বারা পরিচালিত হয়? আচ্ছা, আহমেদ তাজদিদ বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আচ্ছা, নিঃসঙ্গে কাঠুরে বলছে 8-এর ক। হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে, অংশীদারি ব্যবসা দুই ভাগে বিভক্ত। তবে আমি জানতে চাচ্ছি সীমাবদ্ধ ব্যবসা যে আমাদের, সেটা ভারতীয় আইনে কত সালে আইন ধারা পরিচালিত হয়? ভারতীয় আইন কত সালের? আচ্ছা, ইকবাল মাহমুদ বলেছে 1932, নিঃসঙ্গে কাঠুরে বলেছে 1900, আমার মনে হয় 1932। আচ্ছা, দুঃখিত, 1932 হচ্ছে আমাদের বাংলাদেশের আইন। 1932 আমাদের বাংলাদেশের আইন, বাংলাদেশ। কিন্তু সীমাবদ্ধ অংশীদারি ভারতের আইন হচ্ছে 1907 সালে। 1907 সালে ভারতীয় আইন অনুযায়ী পরিচালিত হয়, ভারতীয়। এবং আমি যদি ব্রিটিশ বলি, ব্রিটিশ সীমাবদ্ধ অংশীদারি আইন হচ্ছে 1890 সালে। 1890 সালে ব্রিটিশ, এবং 1907 সাল হচ্ছে ভারতীয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আইন। আচ্ছা, এরপর আসে আমাদের সাধারণ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায় কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, নির্দিষ্ট এবং কি ঐচ্ছিক। আচ্ছা, নির্দিষ্ট বিষয় কি? নির্দিষ্ট বিষয় হচ্ছে তুমি একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয়েছো। দুটা জিনিস আমি বললাম কি, নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট সময়। তো এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, নির্দিষ্ট কাজ ধরলাম বা উদ্দেশ্য যেটাই বলো, এবং নির্দিষ্ট সময়। অর্থাৎ তুমি একটা টাইমের জন্য, তুমি ধরলে তুমি একটা ব্যবসা দিছো 6 মাসের জন্য, 6 মাস পর অটোমেটিক তোমার গোল অ্যাচিভ হোক আর না হোক, তুমি ব্যবসাটা ক্লোজ করে দিবা। সেটা হচ্ছে কি আমাদের নির্দিষ্ট সময়। এবং দেখা গেল তুমি যে কোনো একটা টাইমের জন্য ব্যবসা চালাচ্ছ, এবং তোমার একটা আলটিমেট গোল অর্জন না করা পর্যন্ত তুমি ব্যবসা বন্ধ করবে না, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কাজ। এবং ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হচ্ছে তুমি তোমার মতো করে চালিয়ে যাবা, তুমি তোমার মতো করে চালিয়ে যাবা, যে আমার ব্যবসা আমি যতদিন মন চায় আমি কন্টিনিউ করব, যতদিন মন চায় আমি যতগুলো গোল অ্যাচিভ করে আমি গোলগুলো অ্যাচিভ করব। সেটা হচ্ছে কি আমাদের ঐচ্ছিক। বোঝা গেল? আচ্ছা, তোমরা কে কোথা থেকে যুক্ত আছো একটু দেখি। তোমাদের অনেকে প্রায় রেগুলার, তোমরা যেমন আহমেদ তাসদিদ, ওকে আমি মোটামুটি রেগুলার, সায়েদ খান ওরা রেগুলার মোটামুটি। তোমরা কোথা থেকে যুক্ত আছো? আচ্ছা দেখি, 9 নম্বর এমসিকিউ, অংশীদার হিসেবে নাবালকের দায় কিরূপ? অংশীদার হিসেবে আমাদের নাবালকের দায় কিরূপ? সীমাবদ্ধ, অসীম, ক্ষেত্র বিশেষে অসীম, নাকি ক্ষেত্র বিশেষে সীমাবদ্ধ? কোনটি হবে উত্তর? কোনটি? 9 এর উত্তর কোনটি হবে? দ্রুত কমেন্ট করো। 9 এর উত্তর কি হবে? অংশীদারি হিসাবে নাবালকের দায় কি রকম? অংশীদারি হিসাবে নাবালকের দায় কি রকম? ইকবাল বলেছে মাহমুদ 9 এর ক, সীমাবদ্ধ। আচ্ছা হ্যাঁ, অংশীদারি হিসাবে নাবালকের দায় কি রকম? সীমাবদ্ধ। এবং আমাদের অংশীদারি যে নাবালক, এটি 1932 সালের আইনে কত নং ধারায় বলা হয়েছে? 1932 সালের আইনে কত নং ধারায় বলা হয়েছে দেখি, বলো। 1932 সালের আইনে কত নং ধারায় বলা হয়েছে? কি হবে? আচ্ছা, নাজমুল হাসান বলেছে পাবনা থেকে, ইকবাল মাহমুদ বলেছে গাজীপুর থেকে। নিঃসঙ্গে কাঠুরি বলছে 9 এর গ্রহণ না ভাইয়া, উত্তরটি নেওয়া যাচ্ছে না, ক্ষেত্র বিশেষে সীমাবদ্ধ, এটা নাবালকের বিষয় নয়। আচ্ছা, নাবালক বিষয়টা কি আমরা জানি কি, আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে, আমি মাইনাস দিয়ে বুঝালাম যে 18 বছরের নিচে যারাই আছে তারা হচ্ছে কি নাবালক। নাবালক কিভাবে ব্যবসায় এন্টার করে? মূলত দেখা যায়, ধরো কারোর বাবা ব্যবসায় নিয়োজিত ছিলেন, পরবর্তীতে তার কোনো কারণে ব্যবসা থেকে বিচ্ছেদ ঘটে, অথবা ধরো তিনি মারা গেলেন। তো তখন দেখা যায় তার যদি কোনো একটা ছেলে থাকে, ধরে নাও কারোর বয়স 17-16, সে চাইলে তার বাবার উত্তরাধিকারী বলে সে ব্যবসায় আসতে পারে, যদি অন্য অংশীদারি সম্মত দেয়। তখন সেটা হচ্ছে আমাদের নাবালক অংশীদার হিসেবে আসেন, কিন্তু পুরোপুরি অংশীদার না, সে কিন্তু অংশীদার না, সে জাস্ট ব্যবসায় আসবে,
মুনাফার সময় মুনাফা অংশগ্রহণ করবে এবং তার দায় থাকবে সীমাবদ্ধ, এবং সে কিন্তু ব্যবসায়িক কোনো কার্যক্রমে আসতে পারবে না। সে কেবল চাইলে দেখতে পারবে যে হিসাব কি হচ্ছে, কখন কি লেনদেন হচ্ছে, জাস্ট দেখতে পারবে, মানে বসে বসে খালি দেখবে, সে কোনো কাজ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের নাবালক। তো এই ব্যাপারে বলা হয়েছে কত সালের আইনে? 1932 সালের 30 নং ধারায় নাবালক সম্পর্কে বলা হয়েছে। এরপরে আসি, সীমাবদ্ধ অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? সীমাবদ্ধ অংশীদারি আইনের সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? কি হবে? 2 জন, 3 জন, 4 জন, 5 জন? কি হবে? 10 এর উত্তর কি হবে? দ্রুত জানো, 10 এর উত্তর কি হবে? আচ্ছা, এমডি জিহাদ বলেছে ডি। ভাইয়া একটু সামনে নাম্বার বলবা, দেখা গেছে তোমরা 10 এর উত্তর এরকম করে একটা নাম্বার বলবা, তাহলে একটু সুবিধা। দেখা যায় অনেক সময় নেটের কারণে তোমাদের অ্যানসার গুলো আগে পরে আছে, তো বোঝা যায় না। কি হবে? সীমাবদ্ধ অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? ইকবাল মাহমুদ বলেছে 10 এর ক, 2 জন। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক। উত্তরটি কি আদৌ সঠিক? কি হবে? কি হবে? উত্তরটি সঠিক না, 2 জন না। সীমাবদ্ধ অংশীদারি কারবারে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে 3 জন। 3 জন সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে 3 জন, যার মধ্যে 2 জনের দায় থাকবে সীমাবদ্ধ। বোঝা গেল? থাকবে আমাদের সীমাবদ্ধ অংশীদারে 3 জন, যাদের মধ্যে 2 জনের দায় থাকবে সীমাবদ্ধ। আচ্ছা, এরপরে যাই। তোমাদের যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আছো, সামনে তোমাদের এইচএসসি পার করলে দেখবা বড় একটা সাগর। সাগরটা হচ্ছে কি? অ্যাডমিশন যুদ্ধ, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। তো এই যে তোমরা এইচএসসি পিরিয়ডটা পার করছো, তার থেকেও কয়েক গুণ টাফ সে একটা পিরিয়ড। তো তোমাদের এই টাফ পিরিয়ডটাকে তোমাদের সর্বাঙ্গীন ভাবে সহায়তা করার জন্য আমাদের ডিও ড্রিমার্স থেকে থাকছে তোমাদের স্বপ্ন পূরণ ব্যাচ। স্বপ্ন পূরণ ব্যাচ থাকবে আমাদের ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, 3 ইউনিটের জন্যই থাকবে আমাদের এই স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে তোমাদের খ ইউনিটের জন্য থাকছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্লাস 40টি করে, এবং এক্সাম থাকবে 20টি করে, এবং আমাদের সর্বমোট ক্লাস থাকবে 120টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং সর্বমোট এক্সাম হচ্ছে কয়টি? 60টি। এবং আমাদের এই কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। আমাদের এই কোর্স ফি হচ্ছে কি? মাত্র 3500 টাকা। এরপর আমাদের গ ইউনিটের হতাশ হলে চলবে না। গ ইউনিটের জন্য থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট স্বপ্নপূরণ ব্যাচ, যেখানে থাকবে তোমাদের বাংলা, ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের জন্য সর্বমোট 40টি করে ক্লাস, এবং এক্সাম থাকবে 20টি করে, এবং ম্যানেজমেন্ট এর জন্য থাকছে ক্লাস 20টি, এবং এক্সাম থাকবে কয়টি? 12টি। এবং আমাদের ফাইন্যান্স অথবা মার্কেটিং যে যেটাই নাও, তার জন্য থাকছে ক্লাস 15টি করে, এবং এক্সাম থাকবে কয়টি? 10টি করে। আমাদের সর্বমোট ক্লাস হচ্ছে 155টি। হিসেব করতে পারতেছো? ক্লাস সংখ্যা 155টি, এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি, এবং সর্বমোট এক্সাম থাকবে 92টি এক্সাম। হিসাব করে দেখো। তো এখন আমাদের ভর্তি হলে তোমরা লেকচার শিট এবং পিডিএফ বুক একদমই ফ্রি পাবা, একদমই ফ্রি, কোনো টাকা, 1 পয়সা কোনো টাকা লাগবে না। আর আমাদের কোর্স ফি একদম লোয়েস্ট, সেটা কি? মাত্র 3500 টাকা। এবং আমাদের স্ক্রিনে তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবা। তারপর থাকছে কি আমাদের ক ইউনিটের জন্য ক ইউনিট স্বপ্নপূরণ ব্যাচ, যেখানে ফিজিক্সে ক্লাস থাকবে 20টি, কেমিস্ট্রি ক্লাস থাকবে 20টি, এবং আমাদের ম্যাথ এবং বায়োলজির জন্য ক্লাস থাকবে 20টি করে, এবং এক্সাম থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটির জন্য 10টি করে এক্সাম, এবং আমাদের সর্বমোট ক্লাস কয়টি? 80টি, এবং ফাইনাল মডেল টেস্ট 20টি, সর্বমোট ক্লাস হচ্ছে 60টি। এবং ভর্তি হলে লেকচার শিট এবং পিডিএফ বুক একদমই ফ্রি, এবং কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। এবং এর পাশাপাশি তোমাদের সেরা প্রস্তুতি এবং সেরা নিশ্চয়তা নিশ্চিত করার জন্য থাকছে আমাদের টেস্ট অনুরূপ এক্সাম 13টি, এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষা 26টি, এমসিকিউ বুস্টার এক্সাম 10টি আমাদের এইচএসসি ব্যাচের জন্য, এইচএসসি 25 ব্যাচের জন্য, এবং ফাইনাল মডেল টেস্ট 13টি। সলিউশন বুক থাকবে 49টি, বুক সলিউশন বুক 49টি, এবং সাজেশন ক্লাস থাকবে 13টি, এবং 24 ঘন্টা প্রশ্ন উত্তর সাপোর্ট, অর্থাৎ আমাদের টিচারদের সাপোর্ট অলওয়েজ তোমাদের সাথে থাকবে। এবং আমাদের কোর্সটির শুরুর মূল্য ছিল 9500 টাকা, যেখানে 3000 টাকা ছাড়ে মাত্র এখন 6500 টাকা। তো তাই আমাদের কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি, সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবা। এরপর আসি,
নামমাত্র অংশীদারি কারবারে কোনটি বিনিয়োগ করা হয়? নামমাত্র অংশীদারি কারবারে কোনটি বিনিয়োগ করা হয়? আচ্ছা, নামমাত্র অংশীদার কাকে বলে? নামমাত্র অংশীদার বিষয়টা হচ্ছে, ধরে নাও আমি একটি অংশীদারি ব্যবসার অংশীদার ছিলাম, সেখানে যাবতীয় আমি আমার মূলধন সবকিছু সরবরাহ করেছি। একটা সময় পার হওয়ার পর আমি সেই অংশীদারি ব্যবসা থেকে অবসর নিতে হলো, কিন্তু অবসর নেওয়ার সময় আমি আমার যে বিনিয়োগকৃত মূলধন সেটি আমি আর ব্যবসায় থেকে উঠাইনি, আমি ব্যবসায় মূলধন হিসেবে বিনিয়োগ করে রেখেছি। মানে বললাম যে আমার মূলধন যেটা আছে সেটা আমি আর নিব না, আপনারা ব্যবসায় রাখেন, কিন্তু আমি কিন্তু আর অংশীদার রইনি। আমি যে তাকে মূলধনটা দিলাম শুরুর দিকে যখন আমি অংশীদার ছিলাম, সেই মূলধনটা তখন হয়ে যাবে কি ঋণ। সেই মূলধনটা তখন হয়ে যাবে ঋণ, এবং আমি তখন কিন্তু কোনো আর মুনাফা পাবো না, তখন পাবো কি আমি ঋণের সুদ, এবং আলটিমেটলি আমি সেই ব্যবসার একজন পাওনাদার হয়ে যাব, অর্থাৎ ছিলাম আপন হয়ে যাব পর। তো সেটাই হচ্ছে কি আমাদের নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার কারবারে কোনটি বিনিয়োগ করেন? মূলধন, যোগ্যতা, দক্ষতা, সুনাম, কোনটি? উত্তর কি হবে? 11-র উত্তর কি হবে? 11-র উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করো। 11-র উত্তর কি হবে? যোগ্যতা দেয় না, দক্ষতাও দেয় না, সুনামও দেয় না। ও সরি, একটু ভুল হয়ে গেছে। নামমাত্র যে অংশীদার, একটু ভুল হয়ে গেছে, আমি যেটা বললাম সেটা হচ্ছে কি আমাদের আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার। আমাদের যে নামমাত্র অংশীদার, নামমাত্র অংশীদারের বিষয়টা হচ্ছে একজন আমার একটা অংশীদারি ব্যবসা, সেই অংশীদারি ব্যবসাটা মূলত ধরো আমি নতুন দিয়েছি, এখন আমার দরকার কি পাবলিক একটা সাপোর্ট, পাবলিক একটা সাপোর্ট প্রয়োজন। আচ্ছা, পাবলিক সাপোর্ট কখন পাওয়া যায়? যখন তুমি একজন স্বনামধন্য ব্যক্তি তোমার ব্যবসার একজন অংশ হন, অথবা তুমি একজন স্বনামধন্য ব্যক্তি। এখন যেহেতু তুমি স্বনামধন্য ব্যক্তি নও, তার মানে কি তোমার একজনকে হায়ার করা লাগবে। ধরে নাও তুমি একটা ওষুধ কোম্পানি দিচ্ছ অংশীদারি ব্যক্তিতে, ধরে নাও আমি ধরে নিলাম সেটা এঞ্জেলি ধরলাম, যাও এঞ্জেলি ধরলাম, তোমার একটা ওষুধ কোম্পানি নাম এঞ্জেল। এখন এটা যেহেতু নিউ, কেউ কিন্তু তোমার এই কোম্পানির প্রোডাক্টগুলো নিবে না। তোমরা তোমার কোম্পানির প্রোডাক্টগুলো সেল বাড়ানোর জন্য দেখা গেল তুমি এটা স্কয়ারের সাথে একটা মার্জ করলা, বললা কি যে তুমি নিচে লিখে দিলা যে এটা স্কয়ারের একটি প্রতিষ্ঠান, নামটা কিন্তু তুমি স্কয়ারে দিলা, অথচ স্কয়ার কিন্তু এখানে বিন্দু মাত্র কোনো কাজই করে না। ওদিকে স্কয়ারের লাভ কি? স্কয়ারের লাভ হচ্ছে তুমি তাকে কমিশন দিবে এই বাবদ, তার যে নামটা ইউজ করলা, স্কয়ারের একটা সুনাম আছে, তো এই স্কয়ারের যে সুনামটা তুমি ইউজ করলা, স্কয়ারকে তুমি কি দিবা মাসে মাসে, বা তুমি একটা চুক্তি ভিত্তিক কমিশন দিবা। স্কয়ারের লাভ এটা, আর তোমার লাভ হচ্ছে কি তুমি স্কয়ারের সুনাম ব্যবহার করে তোমার প্রতিষ্ঠানটা গ্রো করছো, প্রতিষ্ঠানটা আরো উঠাচ্ছ, এবং প্রতিষ্ঠানে সেল বাড়াচ্ছো। তো এটাই হচ্ছে কি আমাদের নামমাত্র অংশীদার। স্কয়ার কি আমাদের নামমাত্র অংশীদার, কি দেয়? সুনাম দেয়। এরপরে আসি, ফাহিম ব্যবসায় মূলধন, আমার নাম ফাহিম ব্যবসায় মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না। ফাহিম কি ধরনের অংশীদার? আচ্ছা, কেবলমাত্র মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না। দেখি কি হবে, 12-র উত্তর কি হবে? 12-র উত্তর কি হবে আমাদের? সেটা কি আমি একবার ক্লাস নিয়েছিলাম এটার উপরে, তখন অনেকে উত্তরগুলো ভুল করছে, তারা দেখা গেছে আচ্ছা পরে বলে, আগে থেকে তোমরা উত্তর কি দাও। কি হবে? সে বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না। কি হবে? আচ্ছা, ইকবাল মাহমুদ বলেছে 12-র গ। হ্যাঁ, ঘুমন্ত অংশীদার, অর্থাৎ ঘুমন্ত অথবা আরেকটা কি আমাদের নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় অংশীদার, ঘুমন্ত অথবা নিষ্ক্রিয় অংশীদার। এরপরে আসি, এক মালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উদ্ভব ঘটে? এক মালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উদ্ভব ঘটে? ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা, পৃথক সত্তার অভাব, অসীম দায়, এটা স্থায়িত্বের হবে, স্থায়িত্বের অনিশ্চয়তা, কোনটি হবে? আচ্ছা, আমরা কি জানি এক মালিকানা ব্যবসা অনিশ্চিত, মানে স্থায়িত্বটা অনিশ্চিত, যে কোনো সময় ব্যবসা চলে যেতে পারে। এরপর কি, দায়ও অসীম হয়ে থাকে এবং সেটাতে কোনো পৃথক সত্তা থাকে না, মালিক এবং প্রতিষ্ঠান একই, অর্থাৎ মালিক এবং প্রতিষ্ঠান একই। আর ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা কি হবে? উত্তর কি হবে? আচ্ছা, রুফিদা বলেছে 12 জি আপু, আচ্ছা একটু উত্তর দেরিতে এসেছে। ইকবাল মাহমুদ বলেছে 13 ক, ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা। হ্যাঁ, তোমার উত্তর সঠিক, ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে। মূলত দেখো একটা জিনিস, প্রথমে আসছে আমাদের এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীন সংগঠন, যেখানে দেখা গেল কি অসীম দায়, মালিকের একার একটা চাপ, এইসব বিষয়গুলো, মূলধন স্বল্প, এইসব বিষয়গুলো লক্ষ্য করে আসলো কি আমাদের কয়েকজন পার্টনার মিলে চলো আমরা ব্যবসা করি, আসলো অংশীদারি ব্যবসা।
অংশীদারি ব্যবসা যখন দেখা গেল অনিশ্চিত স্থায়িত্ব, তারপর দেখা গেল নিজেদের মধ্যে একটা ঝামেলা হতে পারে, তারপর মূলধন তাও শর্ট, তখন দেখা গেল কি তারা যৌথ মূলধনী ব্যবসার উদ্ভাবন করলো। তো যাই হোক, আমাদের এটার উত্তর কি হবে? ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা। এরপরে আসি, কোন অংশীদারের অসীম দায় বহন করে না? কোন অংশীদার অসীম দায় বহন করে না? কর্মী, নামমাত্র, সাধারণ নাকি ঘুমন্ত? কি হবে? কোন অংশীদার অসীম দায় বহন করেন না? কি হবে? আচ্ছা, আসগর আলী, ইকবাল মাহমুদ, 13 ক। আচ্ছা, 14 উত্তর কি হবে বলো? এবার আমি একটু ওয়েট করি, তোমাদের অ্যানসার গুলো আসুক। কি হবে 14 উত্তর? কি হবে? আসগর আলী বলেছে খ। হ্যাঁ, নামমাত্র অংশীদার আমাদের অসীম দায় বহন করেন না। আচ্ছা, এরপরে আসি, অংশীদারি আইনের কত ধারায় নাবালক সম্পর্কে বলা হয়েছে? অংশীদারি আইনে কত নং? আমি একটু আগে বলে ফেলেছি, উত্তর কোনটি? 30 নং ধারায়। অংশীদারি আইনে কত নং ধারায়? 30 নং ধারায় নাবালক সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের যে এইচএসসি 25 ব্যাচের জন্য তোমাদের যে এইচএসসি প্রস্তুতি, যেটা বাংলা, ইংরেজি এবং আইসিটি, এই তিনটা বিষয় তোমাদেরকে পাকাপোক্ত মানে একদম ফাউন্ডেশন স্ট্রং করার জন্য আমাদের হচ্ছে অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে তোমার বাংলায় লাইভ ক্লাস 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30টি এবং আইসিটি লাইভ ক্লাস 30টি, এবং বোনাস রেকর্ডেড ক্লাস পাচ্ছ সর্বমোট 60টি। এবং এক্সাম পাশাপাশি হবে আমাদের এক্সাম ছাড়া কোনো কথা নেই। এক্সাম হলো তোমাদের জন্য বেস্ট একটা উপায় নিজেকে মূল্যায়ন করার। তো এক্সাম থাকছে কয়টি? 60টি। এবং আমাদের ক্লাস চলবে 4 মাস, লাইভ ক্লাস চলবে 4 মাস, এবং আমাদের কোর্স ফি ছিল শুরুতে 3000 টাকা, যেটা পরবর্তীতে 50% ডিসকাউন্টে কত? মাত্র 1500 টাকা। আজে বাজে অনেক টাকা খরচ করো নিজের পড়াশোনা, আর কিছুদিন আছে তোমাদের হাতে। তো এই সময়টা আর ওয়েস্ট করো না, তোমাদের এই কোর্সগুলোতে এনরোল করো এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করো। আচ্ছা, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমাদের ডিউ ড্রিমার্স টি-শার্ট ইউটিউব ফেস্ট। কি থাকছে? আমাদের এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা টি-শার্ট ডিউ ড্রিমার্স এর, এটা তোমরা পাবা। কিভাবে পাবা? এখন বিষয়টা হচ্ছে, আমাদের যে ইউটিউব পেজ আছে ডিউ ড্রিমার্স এর, সেখানে যে তোমরা সাবস্ক্রাইব করে সেখানে আমাদের যে কোনো একটি ফ্রি ক্লাসটি করে সেখান থেকে তোমরা নোট বানাও। কি বানাবা? নোট। ক্লাসটিতে তোমরা প্রথমত নোট বানাবা। আমাদের যে ডিউ ড্রিমার্সের ইউটিউব পেজ, সেখানে সাবস্ক্রাইব করে আমাদের যে কোনো একটি ক্লাস, ফ্রি ক্লাসের উপর তুমি একটা নোট বানাবা এবং সেই নোটটি আমাদের গ্রুপে আপলোড করবা। আমাদের যে ডিউ ড্রিমার্স সেই গ্রুপটিতে আপলোড করবা এবং সেখানে তোমরা হ্যাশট্যাগ দিবা। তোমাদের ক্যাপশন থাকবে ডিডি ইউটিউব ফেস্ট, জায়গা না হতে আমি নিচে লিখলাম ইউটিউব ফেস্ট। তো এই ক্যাপশনটা দিয়ে পোস্ট করবা এবং তোমরা যারা এরকম পার্টিসিপেট করবা তাদের জন্য আমাদের লটারি করা হবে। তোমাদের পার্টিসিপেন্টদের লটারি করা হবে। ভাগ্যবান প্রথম বিজয়িতা 20 জন বিজয়িতাকে আমরা দেব টি-শার্ট। আমাদের যে ডিউ ড্রিমার্সের টি-শার্টটি, এই 20 জন আমাদের যে লটারিতে 20 জন বিজয়ী হবে তারা পাবে আমাদের এই ডিউ ড্রিমার্সের টি-শার্টটি। এবং আমার এই ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে, তাহলে কিন্তু পাবা না। অবশ্যই আমার ক্লাস শেয়ার করা লাগবে, আমার বিভিন্ন ধরনের পোস্টগুলো অবশ্যই শেয়ার করা লাগবে। আচ্ছা, এরপরে আসি, নাবালক থেকে সাবালক হওয়ার কতদিনের মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়? নাবালক থেকে সাবালক হওয়ার কতদিনের মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়? উত্তর কি হবে? নাবালক থেকে সাবালক হওয়ার কতদিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয়? 60 দিন, 120 দিন, 150 নাকি 180? কতদিনের মধ্যে? উত্তর কি হবে? 16 উত্তর কি হবে? আচ্ছা, আমরা জানি কি একজন নাবালক অর্থাৎ 18 বছরের নিচে যিনি, উনি যখন 18 বছর বা 18 বছর পারই করেন, 18 বছর অথবা 18 বছর পার করেন, তখন তিনি ব্যবসায় থাকতে চান নাকি থাকতে চান না, তার যে নিজস্ব মতামত, এই মতামত তাকে 6 মাস অথবা 180 দিনের মধ্যে জানাতে হয়। উত্তর কি হবে? 180। এরপরে আসি, অংশীদারি আইনে কত ধারা নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে? কত নং ধারায়? 58 নং ধারায়। অংশীদারি আইনে 58 নং ধারায় কি বলা হয়েছে? অংশীদারি ব্যবসায় নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে।
আচ্ছা, এরপরে আচ্ছা আমাদের একটু উত্তরগুলো দেখা যায়। সায়েদ খান বলেছে 16 বি। আচ্ছা, এখন 18 উত্তর কি হবে? 100 টাকা পর্যন্ত দাবির জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায় না, এটি অংশীদারি আইনে কত নং ধারায় বলা হয়েছে? কি হবে দেখি? 18 উত্তর কে পারো? 18 উত্তর কি হবে? 18 উত্তর কি হবে? 69 এর 4, 69 এর 3, 69 এর 2 নাকি 69 এর 1? কি হবে? 18 উত্তর কি হবে? 18 উত্তর কি হবে? 69 এর 4। অর্থাৎ আমাদের 1932 সালে অংশীদারি আইনের 69 এর 4 নং ধারায় বলা হয়েছে কি, যে মামলা একজন তৃতীয় পক্ষের নিকট 100 টাকা পর্যন্ত দাবির জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মানে মামলা করা যাবে। অর্থাৎ তুমি যখন মামলা করতে যাবা তার কাছ থেকে 100 টাকার বেশি চাইতে পারবা না। এখন বলো ভাইয়া টাকার অ্যামাউন্ট তো অনেক কম, কারণ কি? টাকার অ্যামাউন্ট কম হওয়ার কারণ হচ্ছে আমাদের যে আইনটাই দেখো 1932 সালের আইনটা অনেক পুরনো। তো লেটেস্ট ওই সময় 100 টাকার ভ্যালু অনেক ছিল, কিন্তু বর্তমানে 100 টাকার ভ্যালু নেই, এবং আইন যেহেতু সংস্কার হয় নাই যার কারণে পূর্ববর্তী আইন 100 টাকার আইনই চলছে। যদি বর্তমানে যদি সংস্কার হয় তো দেখা যাবে অ্যামাউন্টটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। তো স্বাভাবিক সময়ের সাথে সাথে, অর্থাৎ আমাদের যে ফাইন্যান্সের অর্থের সময় মূল্যের যে চ্যাপ্টারটা, একটা ধারণা আছে যে অর্থের সময় মূল্য, সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তন, তো এই বিষয়টাই। এবার আসি, সীমিত অংশীদারি ব্যবসার উৎপত্তি কোথায়? গ্রিক, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি। কি হবে? আচ্ছা, অয়ন কর্মকার বলেছে 18 ডি। মারিয়া আক্তার মিথিলা 2 এর ক। আপু আপনার উত্তর অনেক পরে এসেছে। এমডি আসগর আলী ক। একটু কাইন্ডলি তোমরা একটু লিখে দিও কত সংখ্যা। আচ্ছা, 19 এর উত্তর কি হবে? সীমিত অংশীদারি ব্যবসার উৎপত্তি কোথায়? সীমিত অংশীদারি ব্যবসার উৎপত্তি কোথায়? গ্রিক, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি। কি হবে? উত্তর কি হবে? গ্রিক হবে না, ফ্রান্স না, ইতালি না। উত্তর কোনটি? ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে আমাদের সীমিত অংশীদারি ব্যবসায়ের আদি ভূমি। আচ্ছা, যেটা বলছিলাম, তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ, তোমাদের ম্যাক্সিমাম যারা এখন বর্তমানে ক্লাস করছো, এই রোজার মধ্যে কষ্ট করছো, সবাই কম বেশি কষ্ট করতেছে, এই রোজার মধ্যে রোজা রেখে তোমরা যারা ক্লাসগুলো করছো, তোমাদের আলটিমেট টার্গেটই হচ্ছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট ক্র্যাক করা। যার যার পছন্দের বিষয়, যে মানবিকের পছন্দ সে মানবিকে, যে ব্যবসায় সে ব্যবসায়, এবং যার সায়েন্স ফ্যাকাল্টি অথবা আমাদের যে বিজ্ঞান অনুষদ তার জন্য বিজ্ঞান অনুষদ। এখন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের জন্য আমাদের থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে তোমার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে ক্লাস থাকবে 40টি করে, এবং এক্সাম থাকবে 20টি করে, এবং সর্বমোট ক্লাস হচ্ছে কয়টি? 120টি, এবং ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং আমাদের যে সর্বমোট এক্সাম থাকছে 60টি। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। এরপর হচ্ছে আমাদের যাদের স্বপ্ন ব্যবসায় শিক্ষা অনুষদ, FBS, যেটাকে ধরে নেওয়া হয় পশ ফ্যাকাল্টি, FBS। তো FBS বা আমাদের ব্যবসা শিক্ষা অনুষদ, এর জন্য যার স্বপ্ন গয় ইউনিটে একটি সিট ক্র্যাক করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য থাকছে বাংলা, ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের জন্য ক্লাস 40টি করে, এবং এক্সাম থাকবে 20টি করে, এবং ম্যানেজমেন্টের উপর ক্লাস থাকবে 20টি, এক্সাম 12টি। ফাইন্যান্স অথবা মার্কেটিং এর জন্য থাকছে ক্লাস 15টি করে, এবং এক্সাম থাকবে 10টি। সর্বমোট ক্লাস পাবা 155টি, এবং ফাইনাল মডেল টেস্ট 20টি। ফাইনাল মডেল টেস্ট কয়টি? 20টি, এবং সর্বমোট এক্সাম 92টি, মানে 8 কম 100টি, সেঞ্চুরি পুরো। এবং ভর্তি হলেই পাবা লেকচার শিট এবং পিডিএফ বুক একদমই ফ্রি। কোর্স ফি 3500 টাকা। এরপরে থাকছে আমাদের ক ইউনিটের জন্য সায়েন্স ইউনিট, অর্থাৎ আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে দাঁড়ায় তো সবাই জীবিত হতে পারবে, কিন্তু কার্জন হলে যাদের পড়ার স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণের জন্য আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপর ক্লাস 20টি করে, এবং এক্সাম থাকবে 10টি করে, এবং সর্বমোট ক্লাস হচ্ছে 80টি, এবং ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং আমাদের যে সর্বমোট এক্সাম থাকবে ক ইউনিটের জন্য 60টি। এবং ভর্তি হলে তোমরা লেকচার এবং পিডিএফ বুক একদমই ফ্রি পাবা, একদমই ফ্রি। এবং কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো, আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবা। এবং আমাদের যে এইচএসসি 25 তাদের প্রস্তুতি আরো গোছানো করার জন্য থাকছে আমাদের সেরা প্রস্তুতি, সেরা নিশ্চয়তা, অর্থাৎ যেখানে থাকবে টেস্ট অনুরূপ এক্সাম 13টি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা 26টি, এমসিকিউ বুস্টার 10টি, ফাইনাল মডেল টেস্ট 13টি, এবং সলিউশন বুক 49টি, এবং সাজেশন ক্লাস 13টি,
24 ঘন্টা প্রশ্ন উত্তর সাপোর্ট, অর্থাৎ আমাদের টিচারদের সাপোর্ট। তোমরা যখনই কোনো প্রবলেম ফেস করবে আমরা অ্যাভেলেবেল থাকবো তোমাদের জন্য, তোমাদের প্রবলেম সলভ করার জন্য। এবং আমাদের যে কোর্স ফি শুরুতে ছিল 9500 টাকা, পরবর্তীতে 3000 টাকা ছাড়ে, সেটা হচ্ছে কি 6500 টাকা। আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, বসে থাকবেন না, অবশ্যই যোগাযোগ করে আমাদের কোর্সগুলোতে ভর্তি হন, উপকার পাবা, নিশ্চয়তা দিচ্ছি উপকার পাবা। তোমাদের স্বপ্ন পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এরপর আসি, অংশীদারি ব্যবসায়ের কারা অংশীদার হতে পারে না। অংশীদারি ব্যবসায়ের কারা অংশীদার হতে পারে না? নাবালক, পাগল, পুলিশ, নাকি সবগুলোই সঠিক? কি হবে বিশের উত্তর? কি হবে একটু দ্রুত জানাও, বিশের উত্তর কি হবে? অংশীদারি ব্যবসায় কারা অংশীদার হতে পারে না? কারা অংশীদার হতে পারে না? নাবালক হতে পারে না, পাগল হতে পারে না, পুলিশ হতে পারে না। উত্তর কোনটি? সবগুলোই সঠিক, তারা তিনজনই অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারেন না। এরপরে আসি, অংশীদারি আইনে কত ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? অংশীদারি আইনের কত নং ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? আইনের কত? 30, 32, 39 নাকি 42? কত নং ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? 39 নং ধারায়। অংশীদারি আইনে 39 নং ধারায় বলা হয়েছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। এরপরে আসি, চুক্তির বিষয়বস্তু লিখিত হলে তাকে কি বলে? আমি প্রথমেই তোমাদের বলেছি, চুক্তির বিষয় যখন আমরা লিখিত করি সেটাকে বলা হয় থাকে কি? চুক্তিপত্র। চুক্তির বিষয় যখন আমাদের লিখিত থাকে তাকে বলা হয় থাকে কি? চুক্তিপত্র। এরপরে আসি, বিজ্ঞপ্তির ধারা বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে কত নং ধারায়? বিজ্ঞপ্তির ধারা, এটা কি হবে? আমাদের 23 উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করো, 23 উত্তর কি হবে? আচ্ছা সাজিদর, আচ্ছা নিঃসঙ্গে কাঠুরে বলেছে 20 নং পুলিশ কেন পারে না? পুলিশ না পারার কারণ হচ্ছে আমাদের অংশীদারি আইন অনুযায়ী কোনো সরকারি চাকরিরত ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবেন না। পুলিশের চাকরিটা সরকারি, যার কারণে আমাদের পুলিশ অংশীদার হতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছো। 23 উত্তর কি হবে? বিজ্ঞপ্তি ধারা বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে কোন নং ধারায়? দ্রুত কমেন্ট করো দেখি। বিজ্ঞপ্তি ধারা বিলোপ সাধন বলা হয়েছে কত নং ধারায়? 40, 43, 44 নাকি 48? কি হবে? নিঃসঙ্গে কাঠুরে আবার বলেছে 20 নং পুলিশ কেন পড়ে না? ভাই একটু বুঝিয়ে বলবেন। আমি বলেছি ভাইয়া, ওই যে যে আমাদের যে বিভিন্ন সরকারি চাকরিরত যারা আছেন তারা অংশীদার হতে পারবেন না কোন অংশীদারি ব্যবসায়, আমাদের 1932 সালে আইন অনুযায়ী। স্বাভাবিকভাবে আমাদের যে পুলিশের চাকরি বা বিভিন্ন ধরনের যে সরকারি চাকরিগুলা, সেই সদস্যরা কোন অংশীদারি ব্যবসায় সদস্য হতে পারবেন না। আচ্ছা, নিঃসঙ্গে কাঠুরে বলেছে 23 গহ। সাজিদুর বলেছে 23 এ। দুঃখিত, উত্তর হচ্ছে 23 খ। 43 নং ধারায় বলা হয়েছে বিলোপ সাধনের বিজ্ঞপ্তির ধারা বিলোপ সাধন। আমাদের ধারাগুলো খেয়াল করিও। 1932 সালে 39 নং ধারা বলা হয়েছে বিলোপ সাধন পদ্ধতি। তারপর আসছে আমাদের 40 নং ধারা, 41, 42, 43, 44। এই যে আমাদের 43 নং ধারা, সেখানে বলা হয়েছে কি বিজ্ঞপ্তির ধারা বিলোপ সাধন। অর্থাৎ একজন অংশীদার বিজ্ঞপ্তির দ্বারা ইচ্ছা পোষণ করেন বাকি অংশীদারদের কাছে যে আমি আর এই ব্যবসায় থাকতে চাচ্ছি না, তখনই তাদের মধ্যে একটা ক্রাশ ঘটে, তাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটে, তারপর আস্তে করে ব্যবসা শেষ। এরপরে আসি, সদস্য সংখ্যা 2 জনের কম হলে অংশীদারি আইনে কত ধারা অনুযায়ী বিলোপ সাধন করা হয়? সদস্যদের সংখ্যা 2 জনের কম হলে, আচ্ছা 2 জনের কম হলে তার মানে কি? সেটা আমাদের কি বাধ্যতামূলক বিলোপ সাধন। আমাদের কি বাধ্যতামূলক বিলোপ সাধন। তাহলে 24 উত্তর কি হবে? 40 উত্তর কি হবে? 23 উত্তর কি হবে? 23 এর নিঃসঙ্গে কাঠুরে সাজিদুর বলেছে 23 এ, সরি 24 উত্তর কি হবে? আচ্ছা সায়েদ খান বলেছে 24 এর পি। আচ্ছা দেখো, 2 জনের, হ্যাঁ উত্তরটি সঠিক 41। আমাদের যে বাধ্যতামূলক বিলোপ সাধন, 2 জনের কম যদি অংশীদার হয়ে যায় তখন সেটা কি আমাদের বাধ্যতামূলক বিলোপ সাধনের আওতায় পড়ে, এবং সেটি হচ্ছে 1932 সালে আইনের 41 নং ধারায় বলা হয়েছে। এরপরে আসি, অবসর গ্রহণে কতদিন পূর্বে অংশীদারদের বিজ্ঞপ্তি দিতে হয়? অবসর গ্রহণে কতদিন পূর্বে অংশীদারের বিজ্ঞপ্তি দিতে হয়? কতদিন পূর্বে? দেখি এটার উত্তর কে পারবা?
মেহনয়ন বলেছে 41 জি ভাই। তারপর বলেন অবসর গ্রহণে কতদিন পূর্বে অংশীদারদের বিজ্ঞপ্তি দিতে হয়? 90, 60, 30, 15 কয়দিন? উত্তর কি 3 মাস অথবা 90 দিন। উত্তর কি হবে 90 দিন। তো তো এই হচ্ছে আমাদের জন্য তোমাদের একটা ফ্রি ক্লাস আয়োজন ম্যানেজমেন্টের উপরে। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো থাকবো আমি তোমাদের এই ফ্রি ক্লাসগুলো নিয়ে ম্যানেজমেন্ট বিষয়ক। এছাড়া আমাদের পেজে আরো তোমরা বিভিন্ন বিষয়ে ফ্রি ক্লাসগুলো পাবা, অবশ্যই ক্লাসগুলো করবা এবং আমাদের যে কোর্সগুলো আছে তোমাদের সহায়তার জন্য ভর্তি হবা। তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।